আজকের গল্পে ভূত প্রেতের উল্লেখ রয়েছে। গল্পের লেখক রোমাঞ্চকর আবহাওয়া ও শিহরণ জাগানো মুহূর্ত ফুটিয়ে তোলার জন্য এই রূপ ব্যবহার করে থাকেন। বাস্তবের সাথে এর কোনো মিল থেকে থাকলে তা অনিচ্ছাকৃত ও কাকতালীয়। চুপ চুপ, ঘুমিয়ে পড়, নয়তো বুড়ি এসে ধরে নিয়ে যাবে। বুড়ি কি খুব ভয়ের মা? হ্যাঁ, ভয়ের তো। মাথায় একটা বড় জটা, একটা মাত্র জটা, চোখগুলো লাল লাল, এক হাতে ছোট বাচ্চার শরীর ধরা, গলায় মানুষের মাথার মালা। যারা দুষ্টু তাদের ওরম করে ধরে গলায় পড়ে থাকে। শিগগির ঘুমো। অবুঝ শিশুটি ভয়ে অন্ধকার ঘরে মায়ের কোল ঘেঁষে ঘুমিয়ে পড়ে। নমস্কার, স্টোরি অফ টুমোরো বাংলাতে আজকের বিশেষ নিবেদন ডক্টর সুরপ্রিয়া দের লেখা তং হি তারা। ডক্টর সুরপ্রিয়া দের লেখা গল্প একাদশী এর আগে আপনাদের শুনিয়েছি। আপনি না শুনে থাকলে অবশ্যই গিয়ে শুনে নেবেন একাদশী গল্পটি। আজকের গল্পটি সম্পূর্ণ প্রাপ্তবয়স্কদের জন্য। আজকের গল্পে যে সমস্ত তন্ত্রমন্ত্র ও দেবদেবীর উল্লেখ রয়েছে তা একান্তই লেখিকার কল্পনাপ্রসূত। কোনো ধর্মকে ছোট বা নিম্ন করা লেখিকা ও টিম স্টোরি অফ টুমোরো বাংলা একেবারেই সমর্থন করে না। আমরা আশা করব আজকের গল্পটিকে আপনারা নিছকে একটা কাল্পনিক গল্প হিসেবে গ্রহণ করবেন। আজকের গল্প পাঠে জিৎ, গল্পের প্রধান চরিত্রে গঙ্গাধর, গল্পের সূত্রধর দীপ। শুরু হচ্ছে ডক্টর সুরপ্রিয়া দের লেখা তং হি তারা। স্থান নালন্দা বিহারের পাশে, জনৈক, গ্রাম সোলাপুর, কাল্পনিক, সময় রাত 9টা, সাল 1940। रुको, अंदर नहीं जा पाओगे। সিকিউরিটি কাউকে একটা ধমকাচ্ছে। যেতে দে, বহুত জরুরি আছে। কি অদ্ভুত গম্ভীর গলা, যেন সমস্ত দিক গম গম করছে, অন্ধকারের নিস্তব্ধতাকে বিদ্রুপ করে। তাঁবুর বাইরে কোনো একটা ছায়া শরীর অনেকক্ষণ ধরে ঘোরাঘুরি করছিল, অত্যন্ত অস্থির এক অবয়ব। পর্দার যতটুকু ফাঁক আছে সেখান থেকে দেখা যাচ্ছে বাইরে একটানা ধোঁয়ায় ভরে আছে চারিদিক। পায়ের শব্দ দ্রুত। গঙ্গাধর বসু ইজি চেয়ারে বসে আন্দাজ করতে চেষ্টা করছেন হয়তোবা সিকিউরিটি তার জন্য নিয়োগ করা হয়েছে, তাই অতটা আমল দিলেন না। একটা চুরুট ধরিয়ে আরাম করছেন। আজ সারাদিন সোলাপুরের জঙ্গলে খোদাইয়ের কাজ করিয়েছেন তিনি। আর্কিওলজিক্যাল সার্ভে থেকে তাকে পাঠানো হয়েছে এক গুরু ভার দিয়ে। কোনো ঐতিহাসিক স্থাপত্য আছে বলে আর্কিওলজিক্যাল সার্ভের ধারণা। বহুক্ষণ কথার পর গঙ্গাধর নিজেই ডাকলেন, ভিতরে আসো। সামনে এসে দাঁড়ালো এক বিশালাকায় পুরুষ। পরনে শুধু একটি নেংটি, কপাল জুড়ে ছাই মাখা। কেরোসিনের লণ্ঠনের আলোয় চেহারাটা যেন জ্বলছে। নালন্দা বিহারের আশেপাশে এমন সাধু বিরল নয়। যেখানে খুঁড়ছিস জানিস ওটা কার স্থান? সরাসরি চোখে চোখ রেখে প্রশ্ন করল সাধু। ধূসর চোখের মণি, গাঁজা খায় বলেই হয়তো চোখ লাল টকটকে। কেমন অস্ফুটে বললেন গঙ্গাধর, না।
চিৎকার করে হেসে উঠল সাধু। শোন, করিস না, করিস না। কেন? কেন? তোকে গ্রামের লোক কিছু বলেনি? হ্যাঁ, বলেছে বটে গ্রামের লোক। ওই জায়গাটা ভালো নয়, কেউ নাকি ঘুমিয়ে আছে, তাকে বিরক্ত না করাই ভালো। তবু গঙ্গাধর মুখে বললেন না। রাগত চোখে তাকিয়ে সাধু ঝুট বলে সমস্ত শক্তি দিয়ে শরীর দুলিয়ে বলল, ঝুট বলছিস তুই, সর্বনাশ হয়ে যাবে তোদের, বলে রাখলাম আমি। শোন আমার কথা। দেখুন, কাজটা সরকার আমায় দিয়েছে, আমি তো করবই। কপট দৃঢ়তা বজায় রাখতে চেষ্টা করল গঙ্গাধর, কিন্তু কেন জানি সাধুর তেজের কাছে তার দৃঢ়তা বড্ড তুচ্ছ, ম্লান। সর্বনাশ করবি? তোর সর্বনাশ, তোর লোকেদের সর্বনাশ, সবার সর্বনাশ, সবার। গঙ্গাধর অবজ্ঞার হাসি হাসলেন। শোন বেটা, এ দুনিয়ায় অনেক কিছু আছে যা না ধরা পড়ায় মঙ্গল, মানুষের মঙ্গল। এরপর কেমন বসে পড়ল সাধু। হামাগুড়ি দিতে দিতে কানের কাছে চলে এলো গঙ্গাধরের। ফিস ফিস করে বলল, যেন কেউ না শুনতে পায়, যে ঘুমিয়ে আছে তাকে জাগাস না, জাগাস না, ঘোর বিপদ হবে, ঘোর বিপদ। এরপর যত আস্তে বলেছিলেন তত সজোরে বলে উঠলেন, জয় তারা, জয় তারা। বলে একই রকম হামাগুড়ি দিয়ে দরজার কাছে গেলেন। পর্দা ঠেলে বেরোবার সময় ফিরে তাকালেন। গঙ্গাধর দেখলেন একটা লাল চোখ, কোনো মণি নেই, মুখমণ্ডল স্পষ্ট, কিন্তু ধোয়া ধোয়া শরীর ক্রমশই আবছা হয়ে আসছে। ঘোর সর্বনাশ ডাকছিস, চরম সর্বনাশ। যা বলে গেলাম মনে রাখিস, সর্বনাশ নেমে আসবে, সর্বনাশ নেমে আসবে, সর্বনাশ। দ্রুত মিলিয়ে গেল শরীরটা। গঙ্গাধর ইজি চেয়ারে দুলছিল, এখন শিথিল হয়ে গেলেন। তিনি স্তম্ভিত। সমস্ত রাত এপাশ ওপাশ করেও ঘুম এলো না গঙ্গাধরের। কি একটা প্রবল অস্বস্তি তার মধ্যে প্রতিনিয়ত কাজ করে চলেছে। ঘরের তাপমাত্রা বেশ উষ্ণ। সাধুটি যাওয়ার পর থেকেই ঘরের মধ্যে কে যেন আগুন ধরিয়ে দিয়ে গেল। কি বিপদের কথা বলল সাধু? কে আছে মাটির তলায়? কোন অশনি সংকেত? সমস্ত রাতটা তন্দ্রার মধ্যে কাটল। একটা আবছা আবছা নারী অবয়ব, আশেপাশে ধোঁয়া ধোঁয়া, তার মধ্যে হাঁটু গেড়ে বসে আছে সেই নারী, প্রায় অর্ধনগ্ন। গলায় ও কিসের মালা বুঝতে পারছে না গঙ্গাধর। হাতে বা কি নিয়ে আছে ওই নারী? মাথার ওপর অমন চুড়ো করে কি বাঁধা? তবু দৃষ্টি জলজল করছে, ধিকি ধিকি জ্বলছে যেন। সমস্ত শরীর ঘামছে গঙ্গাধরের, কুল কুল করে ঘামছে। চুপচাপ ঘুমো খোকা, চুপচাপ ঘুমো। ওই যে উড়ে আসছে, তোর কাছে আসছে। মা! চিৎকার করে উঠলেন গঙ্গাধর। বাইরে তখন ভোরের আলো ফুটেছে। মাকে অনেকদিন পর স্বপ্নে পেলেন গঙ্গাধর। মনটা বড্ড খারাপ হয়ে গেল। কফি বানিয়ে ঘরের বাইরে এলেন তিনি। চারিদিকে শীতের কুয়াশা, উনুন থেকে ধোঁয়া উঠছে। আরও চারিদিক কেমন রহস্যময় লাগছে। কাল রাতের সাধুর কথার মতোই রহস্যময়। যারা খোদাই করছে মাটি, তারা তৈরি হচ্ছে খোদাই করতে যাওয়ার জন্য। এদের সকলের তাঁবু গঙ্গাধরের তাঁবুর কাছেই। তবে সোলাপুরের যে জঙ্গলে খোদাইয়ের কাজ চলছে সেটা কিছু দূরে। বাবু, আগে একখান কথা ছিল।
বুধন এসে দাঁড়ালো। বুধন এইসব শ্রমিকদের প্রধান। এর কাঁধে কাজ দিয়ে গঙ্গাধর অনেকটাই নিশ্চিত। বল। কফি মাগে চুমুক দিয়ে কৌতূহল হয়ে তাকালেন গঙ্গাধর। আগে কিভাবে যে কই বলে হাত কচলাচ্ছে বুধন। বলে ফেল বুধন। অস্থিরভাবে বললেন গঙ্গাধর। কইছিলাম যে এই খোদাইয়ের কাজটা বন্ধ করে দিন না কেন? কেন? বুধনের চোখে চোখ রাখলেন গঙ্গাধর। আসলে যারা খোদাই করতেছে তাদের মধ্যে একজন নাকি কাল ভূত দেখছে। মানে ভূত ঠিক কোয়ান যায় না, পেতনি কোয়ান যায়। সারা রাত নাকি তাইরে কাছে আসতে কইছে, তারে ভয় দেখাইতেছে, তারে ডাইকতেছে। হোয়াট ননসেন্স! বলে রাগতভাবে তাকালেন গঙ্গাধর। ভয় পেয়ে বুধন বলল, না মানে গাঁয়ের লোকেরা বলতেছিল কে যেন ঘুমায় আছে, ও মিটি করলে বিপদ আছে বাবু। তাই কইছিলাম বাবু, মিটিটা না খুললে ভালো হতো। যাও, নিজের কাজে যাও। ব্রিটিশ সরকার যদি জানতে পারে কাজটা করতে গিয়ে পিছিয়ে গেছি, আর কোনো বাঙালি কাজ পাবে? এরকম প্রত্নতত্ত্বের কাজ ভেরি ইম্পর্ট্যান্ট। বলে নিজের তাঁবুতে ঢুকে গেলেন গঙ্গাধর। বিপদ যেন ওত পেতেই ছিল। বুধন আর সব মজুরদের নিয়ে জঙ্গলে পৌঁছল। এই জঙ্গলে আলো ঢোকে না একেবারেই। দিনের বেলাতেও হ্যারিকেন আর টর্চের আলো জ্বালিয়ে কাজ করতে হচ্ছে তাদের কাল থেকে। কেমন স্যাঁতস্যাঁতে চারিদিক। গ্রামের মানুষেরা কাল এসেছিল বটে, কিন্তু কেউ ভেতরে আসেনি। বুধনের কেমন যেন কাল থেকেই মনে হচ্ছে এখানে শ্মশানের মতো স্তব্ধতা। দাদা, পাশে কেউ দাঁড়ায় আছে, খোদাই করতে গেলে কেমন হাসতাছে। এক মজুর প্রথম মাটি কোপাতেই বলে উঠল, বাজে কথা রাখ শ্যামলাল, পয়সা দিবি অনেক, নে কাট কাট। বুধন কপট ধমকের সুরে বলল। ৩-৪ জন মজুর কাজ করছে। সকলের চোখে মুখে ভয়, চারিদিকে এক থমথমে ভাব। সকলেরই মনে হয়েছে কোনো অশরীরই তাদের পাশে দাঁড়িয়ে তাদের বাধা দিতে চাইছে অনবরত। তবু ওই যে পেটের দায়, বড় দায়। বেলা পড়ে এলে আরও অন্ধকার ঘনিয়ে এলো জঙ্গলে। বুধন আর শ্রমিকেরা ফেরার তৈয়ারি করছে। হঠাৎ মনে হলো খোদাই করা স্থানের মাটিটা যেন কেঁপে উঠল, যেন ভূমিকম্প হচ্ছে। সবাই একজোট হয়ে দাঁড়িয়ে বুঝতে চেষ্টা করছে কি হচ্ছে। হঠাৎ আগুন জ্বলে উঠল খোদাই করা স্থানে। সকলে দেখল সেই আগুন যজ্ঞের আগুনের মতো লেলিহান শিখা আকাশচুম্বী, আর তার সামনে বসে এক নাঙ্গা সাধু দুলে যাচ্ছে আর বলছে, সে ডাকছে, সে ডাকছে, তোদের সর্বনাশ অবধারিত। সে ডাকছে, ডাকছে, সে ডাকছে, সে ডাকছে। তর্জনী তুলে এক দৃষ্টে তাকিয়ে সাধু, যেন দূরবাসা মনির সমস্ত তেজ তার শরীরে। সাধুর চোখে মুখে এক অস্বাভাবিক আলো জ্বলছে। আকাশ বাতাস একাকার করে ধ্বনিত হলো, জয় তারা, জয় জয় তারা। বুধন জানে না কি করা উচিত। এ দৃশ্য সমস্ত মজুরদের আটকে রেখেছে তাদের জায়গায়। সামনে এক চলচ্চিত্র হয়ে চলেছে। তারা নিথর দর্শক শুধু। নাঙ্গা সাধুকে তারা কালকেও দেখেছিল, জঙ্গল সীমান্তে বসে ধ্যান করছেন। গ্রামের লোকেরা এসে তাদের যখন বারণ করছিল, সাধু তখন অট্টহাস্য করেছিল মাত্র, আর আকাশ বাতাস এক করে জয় তারা, জয় তারা বলে চিৎকার করে উঠেছিল। কিন্তু এখন এইখানে ও কি চায়? বুধনদের দাঁড়াতে? এরপর যে দৃশ্য তারা দেখল তা স্বপ্নাতীত।
আগুনের লেলিহান শিখাকে ঘিরে হামাগুড়ি দিচ্ছে সাধু, আর বারবার মাথা ঠুকে বলছে, মা তুই শান্ত হ, মা তুই শান্ত হ, এরা এরা অবুধ শিশু, মা তুই শান্ত হ, মা তুই শান্ত হ, মা তুই শান্ত হ, মা তুই শান্ত হ। আবার মজুরদের দিকে দৃষ্টি দিয়ে বলছে, যা যা যা, পালা 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 এখান থেকে, পালা, নয়তো শেষ হয়ে যাবি তোরা। মা রেখে গেছে, তোরা নিতে পারবি না মায়ের ক্রোধ, মা রেখে গেছে, পালা পালা। আবার মাথা ঢুকছে আর বলছে, মা মা শান্ত হ, মা মা তুই শান্ত হ, ক্ষমা করি দে মা, তুই এদের ক্ষমা করি দে। এই সন্তান থাকতে কেউ তোর কিচ্ছুটি কে নেবে না মা, তুই শান্ত হ মা, তুই শান্ত হ মা, তুই শান্ত হ। কতবার যে সাধু হামাগুড়ি দিচ্ছে। যা যা, পালা পালা, মায়ের অস্তিত্ব বিপন্ন হলে তোদের আমি আস্তে রাখবো না রে, চলে যা এখান থেকে, চলে যা। আগুনের আলোয় চারিদিক আলোকিত। হঠাৎ যেন হুমড়ি খেয়ে পড়ে গেল সাধু। ঠিক তখনই যেন সম্বিত এলো মজুরদের। আগুন নিভছে ধীরে ধীরে, সম্মোহন কাটছে ওই দিন আনি দিন খাই মানুষগুলোর। তাদের মধ্যে কেউ একজন চিৎকার করে বলল, পালাও এখান থেকে, পালাও পালাও। সকলে রুদ্ধশ্বাসে ফিরতে লাগলো তাঁবুর দিকে। তাদের যে ঘর পরিবার আছে, বাঁচতে তাদের হবেই। গঙ্গাধর আজ সাইটে যাবেন না, সকালেই ঠিক করেছিলেন। মাকে আর ওই অদ্ভুত নারী অবয়বকে দেখার পর থেকেই মনটা ভালো লাগছে না একদম। কোনো এক বুড়ি তার কাছেই ধেয়ে আসছে, কিন্তু কেন? কোন ভয়ঙ্করের মুখোমুখি হতে হবে তাকে? এই প্রজেক্টটা নিয়ে সে কি কোনো ভুল করলো? নিজের বিপদ হয় হোক, কিন্তু এই এতগুলো শ্রমিককে তিনি কি কোনো বিপদের দিকে ঠেলে দিচ্ছেন? এই নালন্দা বিহারকে ঘিরে এত ইতিহাস, এই বৌদ্ধ বিহারের আশেপাশের গ্রামে কত গুপ্ত সাধনার আখড়া গড়ে উঠেছে যুগের পর যুগ। তেমনি কোনো গুপ্ত সাধনার ডেরা নয় তো? হয়তো তাই তাকে বাধা দেওয়া হচ্ছে প্রতিনিয়ত। ভাবতে ভাবতে অন্যমনস্ক হয়ে যাচ্ছেন বারবার, আর অজানা আতঙ্কের মেঘ ঘনিয়ে আসছে মন জুড়ে। সকাল থেকে সিকিউরিটিকে দেখতে পাননি তিনি। সব মজুরেরা কাজ করতে গেলে সিকিউরিটি এলো, মুখে আতঙ্কের ভাব স্পষ্ট। বারবার পাশে এমনভাবে তাকাচ্ছে যেন তার পাশে কেউ অদৃশ্য হলেও দাঁড়িয়ে আছে। পাগল নাকি লোকটা? বলো, সারাদিন কোথায় ছিলে? গঙ্গাধর বিরক্ত ভাব নিয়ে জানতে চাইলেন। আগে হুজুর, কাজটা আমি করব না। পাশে কাউকে হাত দেখিয়ে আশ্বস্ত করছে সে। কেন? না হুজুর, এখানে এখানে দেও আছে। ভয়ে ভয়ে বলল সিকিউরিটি। মানে? আগে হুজুর, আমার পাশে এখনো দাঁড়িয়ে আছে, আমায় হুমকি দিয়ে যাচ্ছে হুজুর। হোয়াট ননসেন্স! গঙ্গাধর বললেন বটে, কিন্তু লোকটার হাবভাব দেখে মনে হচ্ছে সে সত্যি কিছু নিয়ে বিচলিত। হুজুর, হুজুর, কাল ওই সাধু যাওয়ার পথে দেও ছেড়ে দিয়ে গেছে। সে আমার সাথে সাথেই আছে হুজুর, কেমন যেন ছায়া ছায়া। প্রবল অস্বস্তি সিকিউরিটির চোখে মুখে। মৃত্যু যেন গ্রাস করবে তাকে। গো গো গো, গেট লস্ট! আমার কোনো সিকিউরিটি চাই না, বললেন গঙ্গাধর। সিকিউরিটি চলে যাওয়ার পর তার অসহ্য মনে হলো এই পরিবেশ। এমন জনমানবহীন প্রান্তর, জঙ্গল এখান থেকে কিছু দূরে। মজুরেরা কাজে গেছে, গ্রামের মানুষেরা এখানে আসে না। এটা কি মৃত্যুপুরী? গঙ্গাধরের মনে হলো কেউ তার খুব কাছে দাঁড়িয়ে। ভয় পাস না খোকা, ভয় পেতে নেই। ঠান্ডা বাতাসের এক ঝলক, তারপর কেউ নেই, কিছুই নেই। যে ছিল সেও নেই। একা গঙ্গাধর নালন্দা বিহারের ধ্বংসস্তূপের গভীর থেকে ছিনিয়ে আনতে চেষ্টা করছে এক গভীর সত্য, যে সত্য আবহমান কাল ধরে বয়ে চলেছে। তবু তার হদিশ পেতে নেই।
হদিশ পেলেই যেন সব শেষ হয়ে যাবে। মানব জাতির জীবনে নামবে ঘোর অমানিসা। এমন কেন মনে হচ্ছে তার? নাকি কেউ মায়ের মতো পরম যত্নে ঠিক ভুলের হিসেব অসে দিচ্ছে তার মনের অতলে? সমস্ত ঘোর আর ধোঁয়াশা নিয়ে টলতে টলতে দুপুরে স্নান খাওয়া মেটালেন গঙ্গাধর। দুপুরের খাওয়া সেরে সদ্য চুরুট ধরিয়ে আরাম কেদারায় গা এলিয়েছেন। সমস্ত মাটি যেন কেঁপে উঠল। আশ্চর্য! ভূমিকম্প নাকি? বাইরে ও কিসের শোরগোল? একটা মানুষ প্রায় পাগল হয়ে ছুটে আসছে গঙ্গাধরের তাঁবুর দিকে। কেউ গঙ্গাধর দেখছেন মূর্তিটি দৌড়ে আসছে, আর তার মাথার ওপর ধেয়ে আসছে কালো মেঘ, ঘন কালো মেঘ। এত নিকষ কালো মেঘ কখনো দেখেনি গঙ্গাধর। সূর্যাস্তের সময় তাই রক্তিম আভা নিভে আসছে, আর কোনো অজানা আতঙ্কের মেঘ ঘনীভূত হচ্ছে চারিদিকে। কালো ছায়া ছায়া মূর্তির ভিড় ওই কালো মূর্তির পেছনে। বাবু, বাবু, বাবু! দূর থেকে ভেসে আসছে গলার স্বর, ক্ষীণ, তবু গঙ্গাধর অনুধাবন করতে পারছেন। প্রবল ভয় আর আতঙ্ক মেশানো সে স্বর। বাবু! সামনে এসে দাঁড়ালো বুধন, চোখে মুখে প্রবল অস্বস্তি, যেন কোনো না দেখাকে দেখে ফেলেছে সে। বারবার পিছনে ঘুরছে আর বলছে বাবু। এর বেশি কোনো শব্দ উচ্চারণ করতে পারছে না সে। গঙ্গাধর বললেন, বল কি হয়েছে? পিছনে বেশ কিছু মজুর দাঁড়িয়ে, তাদেরও চোখে মুখে একই অভিব্যক্তি। আগুন বাবু, আগুন! জনৈক মজুর বলে উঠল। তারই সাথে জোরে বাজ পড়ল কোথাও। বুধনকে একটু ধাতস্থ করতে জল দিলেন গঙ্গাধর। বুধন যা বলল গঙ্গাধর কোনো হিসেব মেলাতে পারল না সেসব কথার। সব কেমন অসংলগ্ন, অসম্ভব। সাধুটাকে উন্মাদ লাগে তার, কিন্তু খনন করা জায়গায় এভাবে আগুন জ্বলতে পারে কি না? সব গুলিয়ে যাচ্ছে গঙ্গাধরের। তার উপর এমন অসময়ের বৃষ্টি কেন? বাজ পড়ছে ঘন ঘন। আবার কিছু শোরগোল শুনে সকলে তাকালো। গ্রামের দিক থেকে কিছু মানুষ এদিকেই আসছে। গঙ্গাধর প্রমাদ করলেন, দেখেন কেমন বাড়ি হচ্ছে সাহেব, মা গুসা করছে। রাগত দৃষ্টি নিয়ে এক গ্রামবাসী গঙ্গাধরের দিকে তাকিয়ে। গঙ্গাধর দেখলেন অসহায়ে আর রাগ মেশানো দৃষ্টি নিয়ে কিছু গ্রাম্য নারী পুরুষ দাঁড়িয়ে। তার মধ্যে কেউ ষোড়শী কোনো যুবতী, রূপ ছলকে পড়ছে সমস্ত শরীরে, হাঁটু অবধি দেহাতিদের মতো শাড়ি পরে আছে, মাথায় চুড়ো করে চুল বাঁধা, গায়ের রং পাথুরে কালো হলেও এক অদ্ভুত জৌলুস আছে। সে জৌলুস আর ওই বড় বড় চোখের আহ্বান তাকে সকলের থেকে আলাদা করে দিচ্ছে। সম্পূর্ণ পৃথক এই নারী। কি অদ্ভুত সম্মোহন ওই চোখে। বাবু, বাবু! বেশ কয়েকবার ডাকলো বুধন, কোনো উত্তর পেল না। বাবু কার দিকে তাকিয়ে আছেন বুঝতে পারছে না বুধন। আশ্চর্য, এত শোরগোল কিন্তু কিছুই কি কানে যাচ্ছে না গঙ্গাধরের? তিনি কেবল দেখে যাচ্ছেন কোনো প্রত্যন্ত গ্রামের নারীর কেমন দৈব রূপ হতে পারে। ওর হাতে ওটা কি? একটা খেলার পুতুল। চারিদিক মেঘাচ্ছন্ন, তার মধ্যে সব আবছা, তবু ওই সম্মোহনী নারী ওই গ্রাম্য মানুষগুলোর থেকে আলাদা, একেবারেই আলাদা। গঙ্গাধর এগিয়ে গেলেন সামনে। সম্বিত এলো বুধনের ডাকে। বাবু কোথায় যান? হ্যাঁ বাবু! হ্যাঁ, ওকে। গঙ্গাধর গ্রামের মানুষদের দেখিয়ে জিজ্ঞেস করলেন, কই কে বাবু? ওরা আপনার কাছে আসছে আর জিলিয়ে যে আপনি যেন আর মাটি না কোপান। বৃষ্টি আসতেছে,
এই অসময়ের বৃষ্টি মায়ের রোষে নাকি এসব হইতাছে। গঙ্গাধর কি একাই দেখছে সে নারীকে? কেন? তার মানে গঙ্গাধর ছাড়া কেউ আর তাকে দেখতে পাচ্ছে না? কি চায় ও? গঙ্গাধরকে কি গ্রামের লোকের হয়ে সাবধান করতে এসেছে সে? এখনো এক দৃষ্টি তাকিয়েও গঙ্গাধর চোখ সরিয়ে নিলেন। নিজেকে সামলাতে চেষ্টা করছেন তিনি। তোমাদের কথা আমি ভেবে দেখব, এখন তোমরা সবাই ফিরে যাও বলে বিদায় দিলেন গ্রামের মানুষদের। ওদের চলে যাওয়ার পর মজুরদের সমস্তটা আবার শুনলেন। কাল সকালে তোমরা সবাই আমার সাথে চলো, আমি কথা দিচ্ছি কোনো অঘটন ঘটবে না। এটুকু বলা ছাড়া গঙ্গাধরের আর কোনো সান্ত্বনা নেই। সে নিজের মধ্যে নেই। একটু ঘুমোতে পারলে ভালো হয়। না, মজুরেরা আশ্বস্ত হলো না একটুও। বুধনও যথেষ্ট দ্বন্দ্বের মধ্যে। কোনো করাল গ্রাসের শিকার যে তারা হবে এ কথা ভাবতে ভাবতেই অস্থির হয়ে পড়ে বুধন। চারিদিকে ঝমঝম করে বৃষ্টি এলো, অকাল বর্ষণ। মজুরেরা যে যার তাঁবুতে গেল ঠিকই, কিন্তু ভয়ে সিটিয়ে রইল তারা। সমস্ত দুপুরের ভয়াল অভিজ্ঞতা রোমন্থন করতে করতে ইষ্ট নাম জপ করছিল তারা। বারে বারে বাজ পড়ছিল ভয়ঙ্কর জোরে, যেন কোনো অজানা রোষের হুঙ্কার সব তছনছ করে দেবে। সে রাতে নিজের তাঁবুতে বসে গঙ্গাধর একটা ঘোরের মধ্যে কাটালেন। বাইরে বৃষ্টি আর বরফের মতো ঠান্ডা হাওয়ায় গঙ্গাধর বিয়ার খুলে বসলেন। কার অপেক্ষা যেন তার সমস্ত প্রহর জুড়ে। দু ব্যাগ বিয়ার খেয়ে বললেন, সে আসবে, ওই মেয়েটা আসবে, ওর কথা আমি শুনেছি। হ্যাঁ হ্যাঁ, আমি শুনেছি, কিন্তু এমন রুক্ষ শরীরে এত রূপ। ওর হাতে ওটা কি ছিল? পুতুল নাকি কোনো জীবন্ত মানুষ? বৃষ্টির রেশ বাড়ছে হু হু করে। রাত গভীর হচ্ছে। নেশাচ্ছন্ন গঙ্গাধর বিড়বিড় করে যাচ্ছেন নিজের সাথে। আমার সব গুলিয়ে যাচ্ছে। না না না, আমাকে জানতেই হবে ও কেন এলো। সেই দিন সেই স্বপ্নে দেখা ধোঁয়া ধোঁয়া নারীর সাথে তার এত কেন মিল? হ্যাঁ, কেন মিল এত? ঠিক তখনই বাইরে সব শব্দ হলো। কান পাতলে বোঝা যায় বৃষ্টির জলের শব্দের সাথে মিশে আছে এক অদ্ভুত রিন রিনের শব্দ, নূপুরের শব্দ। হ্যাঁ, সে কি এলো? ওই ষোড়শী কি এলো আমার কাছে? নেশাচ্ছন্ন গঙ্গাধর ঘোরের মধ্যে দেখলেন সে এসেছে। তাঁবুর ভেতরে লণ্ঠনের আলোটা তেলের দপদপ করছে এক কোণায়। ঘরের মধ্যে তখন এক ধোয়া ধোয়া নারী অবয়ব দাঁড়িয়ে আছে। তার মাথার চুল চূড়ো করে বাঁধা, চোখে মণি ধিকে ধিকে জ্বলছে। এক অসাধারণ দ্যুতি তার মাথার চূড়াকে ঘিরে। গঙ্গাধর জিজ্ঞেস করলেন, এলে তুমি এলে? সামনের মূর্তি কোনো কথা বলছে না। হাঁটুর উপর ভর দিয়ে রাজেন্দ্রাণীর মতো বসল সে নারী, হাতে সেই পুতুল। এই পুতুল নাকি জীবন্ত মানুষ। ঘোর লাগা চোখে গঙ্গাধর দেখছে অগুন্তি করটির মালা পরিহিত নারী। তিনি চোখ বন্ধ করলেন। মা বলতেন, দুষ্টের দমন করে তাদের মুন্ড মালা করে পড়েন না। কোনো দেবী? হ্যাঁ, দেবী ছাড়া কেউ নয়। ওদের তুই ছুতে দিস না। কোনো অতল থেকে
এক তেজময়ী স্বর ভেসে আসছে। গঙ্গাধর শিথিল হয়ে বসে আছেন। এ দেবী মূর্তির কাছে সে অসহায়, শিশুর মতোই অসহায়। আবার বলল সামনের মূর্তি, আমায় ওদের ছুতে দিস না। অখণ্ড প্রকৃতির নিয়ম বদলাবার তোরা কেউ না। একা তুই আয় আমার কাছে। আয় আয়, একা তুই আসবি এই অতল গহ্বরে। অট্ট হাস্য গড়ে উঠল নারী মূর্তি, সাথে বাজের গর্জন ঘন ঘন। গঙ্গাধর জানে না তিনি কাকে দেখছেন, কি শুনছেন। শুধু জানেন এ আদেশ অমোঘ, অনস্বীকার্য। তিনি চাইলেও উপেক্ষা করতে পারবেন না। তিনি স্বতঃস্ফূর্তভাবে বললেন, তাই হবে মা, তাই হবে, তাই হবে। লণ্ঠনের আলোটা দপদপ করতে করতে নিভে গেল। কিছু দেখতে পাচ্ছেন না গঙ্গাধর। সে কি আছে? দেবী কি আছেন? বিদ্যুতের আলো পর্দার ফাঁক দিয়ে এসে পৌঁছেছে। তার তীব্রতা দেখলেন নারী মূর্তিটি উঠে দাঁড়িয়েছেন। নূপুরের রিনরিনের শব্দ দরজার দিকে এগিয়ে যাচ্ছে। হ্যাঁ, দেবীকে ধরে রাখার সাধ্য গঙ্গাধরের নেই। তিনি অসহায়ের মতো মা মা বলে চিৎকার করলেন। তিনি দ্রুত পদে এগিয়ে গেলেন তাঁবুর দরজার দিকে। বাইরে বর্ষার জলের আওয়াজে আরেক পরিচিত পুরুষালী কণ্ঠ চিৎকার করে উঠল, গঙ্গাধর দরজার দিকে এগিয়ে গিয়ে দেখলেন সেই নারী মূর্তির পায়ে সাষ্টাঙ্গে উপর হয়ে পড়ে আছেন সেই নাঙ্গা সাধু। সেই নারী মূর্তি আর সাধুকে ঘিরে আছে এক দৈব জলজ দূতি। কিছু কিছু সকাল আছে যখন কালো মেঘের ঘনঘটায় দিনকে রাত মনে হয়। গঙ্গাধর ক্লান্ত, অভিভূত বসে আছেন তার আরামকে দাঁড়ায়। কে এসেছিল কাল রাতে? তাকে একা ডাকছে ওই জঙ্গলে। ঘন ঘন মেঘ আজও ডাকছে বাইরে। বিষাদের সুর আশেপাশে। নিস্তব্ধতা ছাড়িয়ে নূপুরের ধ্বনি মাঝে মাঝে কানে বাজছে গঙ্গাধরের। এক অমোঘ ডাক। সে ডাক উপেক্ষা করবেন কি করে গঙ্গাধর? বাবু, আপনার সাথে কি যেতে হইব? ভয়ে ভয়ে জিজ্ঞেস করল বুধন। তার যে ওই অভিশপ্ত স্থানে যাওয়ার বিন্দুমাত্র ইচ্ছে নেই তা তাকে দেখেই বোঝা যাচ্ছে। তার ভিতর এক প্রবল ঝড় চলছে। কালকের ওই দৃশ্য চোখের সামনে ভেসে উঠল। ভয়ে কুঁকড়ে যাচ্ছে সে। নাঙ্গা সাধুটা তাদের বারবার সাবধান করেছিল, কেন যে তারা শুনল না? না। একটা দীর্ঘশ্বাস ফেলে বললেন গঙ্গাধর। হাফ ছেড়ে বাঁচল বুধন। বাবু, তাহলে আমি আসি কে? বলে পিছন ঘুরতেই শোনো, দৃঢ় কণ্ঠে বললেন গঙ্গাধর। আগে বাবু। বুধন বলে উঠল, ওই জঙ্গলে তোমাদের আর যেতে হবে না। এই কথাগুলো উচ্চারণ করতেই কেউ খুব কাছে এক পরিতৃপ্তির হাসি হাসল। খুব সূক্ষ্ম নারীশ্বর। একটু সন্তর্পণে কান পাতলেই হয়তো শোনা যেত। কিন্তু তাঁবুর ভিতরে থাকা দুই ব্যক্তি তখন নিজেদের ভাবনায় আত্মমগ্ন হয়ে রয়েছে। তাই সে সূক্ষ্ম হাসি তাদের কানে গেল না। বুধন নিজের কানকে বিশ্বাস করতে পারছে না। বাবু তাদের কাজটা করতে যেতে বারণ করছেন। সে বলল, ঠিক আছে বাবু, ঠিক আছে, তাই হইব। কিন্তু সমস্ত মন জুড়ে একটা খটকাতা রয়েই গেল। গঙ্গাধর প্রকৃতিস্থ নেই। কেমন একটা
অস্থিরতা তার মধ্যে রয়েছে সর্বক্ষণ। কি যেন খুঁজে যাচ্ছে সে বারবার। গঙ্গাধর অপেক্ষা করছিলেন বৃষ্টি ধরলে টর্চ নিয়ে এগোবেন গন্তব্যে, কিন্তু কোনোভাবেই বৃষ্টি আর থামছে না। অথচ বেলা বাড়ছে, তাই আর দেরি করলেন না তিনি। টর্চ আর একটা লাঠি নিয়ে বেরোতেই গঙ্গাধর দেখলেন নাঙ্গা সাধু হাঁটু গেড়ে বসে আছে তার সামনে, যেন তার জন্যেই উঁত পেতে বসেছিল সে। তাকে দেখে তেড়ে এলো, গঙ্গাধরের সাথে হাঁটতে লাগলো সে। জানি জানি মা তোর জন্য রেগে গেছে, চল চল, তাকে জাগিয়েছিস, তোকে তো শান্ত করতে হবে, চল চল। গঙ্গাধর এগিয়ে চলেছেন সম্মোহিতের মতো। রাস্তা কর্দমাক্ত, ঝিরঝির বৃষ্টি। দূরে কোথাও রিন রিন শব্দ আসছে, সেই শব্দ অনুসরণ করে এগিয়ে চলেছেন। জঙ্গলে এসে খোদাই করা জায়গায় দাঁড়াতেই এক অদ্ভুত শিহরণ হলো গঙ্গাধরের শরীরে। খোদাই করা হয়েছে অনেকটা, আর খোদাই করা মাটির স্তরের মধ্যে থেকে এক অদ্ভুত আলো উঠে আসছে, লালচে আলো। ওটা কি কোনো মন্দিরের আগুন? যা যা, তোকে যে ডাকছে, মা ডাকছে তোকে, যা 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 যা, মা ডাকছে, যা। বলেই সাধু নিজেই মাটি হাত দিয়ে খোদাই করতে লাগলো। কি আশ্চর্য, যে মাটি খোদাই করতে কোদাল লাগে, সাধুর হাতের আঁচড়ে সবটা ফাঁকা হয়ে যাচ্ছে অনায়াসেই। গঙ্গাধর নিচে নামছেন এক পাথুরের সিঁড়ি দিয়ে, এবড়ো খেবড়ো। আলোর কোনো উৎস খুঁজে পাচ্ছেন না, তবু আলোকময়। বেশ কিছু সিঁড়ির নিচে গিয়ে কি দেখছেন তিনি? একটা ঘর, অসংখ্য কাঠের তাক করা, আর তার শরীরের খাঁজে খাঁজে রাখা বই। ঠিক বই না, পুঁথি বলা শ্রেয়। তার একটা হাতে তুলে নিলেন গঙ্গাধর। এটা কি ভাষা? পালি না প্রাকৃত? পাতাগুলো এখনো সজীব। প্রত্নতত্ত্ব নিয়ে পড়াকালীন তিনি পড়েছিলেন নালন্দার বৌদ্ধ চর্চার এক অন্যতম ভাষা পালি বা প্রাকৃত। কোন প্রাচীন শব্দকোষের আধারেই বইয়ের সম্ভার? হয়তো নালন্দার কোনো পণ্ডিত শ্রেণীর গুপ্ত সম্পত্তি এ গ্রন্থাগার। কোনো এক কালের বিদেশি সাম্রাজ্য থেকে বাঁচিয়ে রাখতেই এই প্রয়াস। টলতে থাকেন তিনি। এই ঐতিহ্য, এই গুপ্ত জ্ঞানের ভাণ্ডারের মালিক কে? কোথা থেকে ভেসে আসছে এই ঋণ ঋণে শব্দ? ঘুরলেন এক নিমিষে। এক জটা বুড়ি। নিজের অজান্তেই এক বিশালাকার দেবী মূর্তি দেখে অস্ফুটে বলে উঠলেন তিনি। কি অস্বাভাবিক শান্ত এই পাতাল ঘর! চারিদিকে পুঁথির সম্ভার, আর তার মাঝে রক্ষা কর্ত্রী দাঁড়িয়ে আছেন। তার এক হাতে মৃত মানব দেহ, অন্য হাতে কৃপাণ। চুলের জটা মাথার উপর বাঁধা, 3টি স্তন ঝুলে পড়েছে, আর তিব্বতী ধাঁচে আঁকা চোখ জ্বলছে ধিকি ধিকি করে। আর যে আলোর উৎস খুঁজছিলেন গঙ্গাধর, তা এই তিব্বতী দেবীর তুতি। অন্য কেউ হলে হয়তো ভয়ে আতঙ্কে পালাতো, কিন্তু গঙ্গাধর ভয় পায়নি। তার মা তাকে এই দেবীর গল্প শোনাতে শোনাতে ঘুম পাড়াতেন। আপাত অর্থে ভয় পেলেও বড় হয়ে তিনি জেনেছিলেন এই দেবী তিব্বতী বজ্রযান সম্প্রদায়ের অন্যতম উগ্রতারা। আর এক নাম একাজটি। এই দেবী সমস্ত আদি ও গুপ্ত মন্ত্রের ধারক ও বাহক। দেবী নিজেই স্থির করেন কাকে তিনি এ মন্ত্র দেবেন। টলছে গঙ্গাধর, তাকে কেন আনলেন দেবী এখানে? দেবীর মুখের দিকে তাকালেন। এক নৈসর্গিক হাসি ছড়িয়ে সেখানে। মা বলে বসলেন দেবীর পায়ের কাছে। সহস্র ঘন্টা বাজছে চারিদিকে। চোখ বন্ধ করলেন গঙ্গাধর। না, এই বিশাল ভারতীয় তথা পাশ্চাত্যের ঐতিহ্য তিনি তুলে দিবেন না বিদেশি সরকারের হাতে। যুগ যুগ ধরে যা গুপ্ত, তা গুপ্ত থাক, এমন উপলব্ধি হতেই কোথাও যেন মঙ্গল শাঁখ বেজে উঠল। গঙ্গাধর জানেন দেবী রাগলে আজও সর্বনাশ হতো, তিনি হতে দেবেন না।
জাতির মঙ্গল সাধনায় যে তন্ত্রের আলোকিত দিক। চিৎকার করছে উপরে সাধু। আয় আয় আয়, মায়ের দর্শনের শেষে যেটুকু পেলি বুকে নিয়ে চলে আয়, উপরে উঠে আয়, উপরে উঠে আয়। উঠে আসছে গঙ্গাধর, বুকে এক বিরল দেবীর মানুষ চিত্র। এ যে বিরল প্রাপ্তি। সমস্ত মেঘ কেটে যাচ্ছে আকাশের, বুঝে আসছে মাটি। সাধু নাকি কোনো অন্তর্যামীও নিজের হাতে গোপন করে দিচ্ছে সমস্ত যুগান্তরের ঐতিহাসিক জ্ঞান ও কথকতা, মানুষের জন্য যে সেটি হিতকর। গঙ্গাধর ফিরে যাচ্ছে তার তাঁবুর দিকে। এ কাজে সে ফিরে গিয়ে ইস্তফা দেবে, তবু মহাকালের নিয়ম ভাঙতে পারবে না। প্রাচ্য যা কিছু ঐতিহ্য, পাশ্চাত্যের কাছে তা তুচ্ছ করতে পারবেন না তিনি। নূপুরের শব্দে ছেদ পড়ল তার ভাবনায়। চমকে দেখলেন গ্রামের দিকের রাস্তায় দাঁড়িয়ে সেই কালকের শ্যামবর্ণা ষোড়শী। তার দিকেই তাকিয়ে চোখ মুখে তৃপ্তির হাসি। এক হাতে সে জীবন্ত পুতুল, তার পায়ে সে সাধু প্রণাম করছে। ভয় করল না গঙ্গাধরের। নিজের অজান্তে গঙ্গাধর বলে উঠলেন, তং হি তারা, তং হি তারা, তং হি তারা। শুনছিলেন ডক্টর সুরপ্রিয়াদের লেখা তং হি তারা। অসংখ্য ধন্যবাদ ডক্টর সুরপ্রিয়াদেরকে এই গল্পটি আমাদের অডিও রূপান্তর করতে দেওয়ার জন্য। আজকের গল্প পাঠে জিৎ, গঙ্গাধরের ছোটবেলার চরিত্রে অভি, গঙ্গাধরের মায়ের চরিত্রে শেলি, গঙ্গাধরের চরিত্রে শ্রুতিনন্দন ইউটিউব চ্যানেল থেকে রক্তিম, সিকিউরিটির চরিত্রে স্টোরি উইথ অরি থেকে অরিজিৎ। এই দুটো চ্যানেলের লিঙ্ক ডেসক্রিপশন বক্সে দেওয়া রইল। সাধুর চরিত্রে দীপ, বুধনের চরিত্রে অভিজিৎ, দেবীর চরিত্রে নবনীতা, অন্যান্য চরিত্রে সুদীপ, সুমি ও দীপ। পোস্টারটি এঁকেছে কৌশিক নাথ, পোস্টার ডিজাইনে সুদীপ। ধ্বনি পরিকল্পনা, আবহ সঙ্গীত, পর্ব পরিচালনা ও গল্পের সূত্রধর দীপ। শেষ হলো আমাদের আজকের গল্প তং হি তারা। আমরা আবারও ফিরে আসব অন্য কোনো রোমাঞ্চকর গল্প নিয়ে। শুনতে থাকুন স্টোরি অফ টুমরো বাংলা। শুভরাত্রি।